গুড মর্নিং সবাইকে, অনেক ওয়েলকাম। দেখছো তোমাদের পছন্দের অনুষ্ঠান এডুকেশন অনলাইন, এবং সেই এডুকেশন অনলাইনে আজকে তো আমরা অবশ্যই চলে এসেছি। সঙ্গে রয়েছে তোমরা, মানে আমাদের পড়ুয়া বন্ধুরা। তোমরা তো দীর্ঘদিন ধরেই অনলাইন এডুকেশন ক্লাস ফলো করছো, বিভিন্ন বিষয় নিয়ে সেখানে চর্চা হচ্ছে। তোমাদের যেখানে যেখানে ডাউটস থাকছে তোমরা কিন্তু সরাসরি ফোন করছো, ফোন করে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করে নিচ্ছ। আজকে ক্লাস 10-এর লাইফ সায়েন্স বা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান নিয়ে হবে তোমাদের সঙ্গে আলোচনা। আর সেই জন্য কিন্তু সরাসরি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমরা যাকে আজকে পেয়েছি, হৃদীন্দ্রনাথ হাওলাদার। তোমরা খুব ভালো করে তাকে চেনো গোপাল স্যার নামে। স্যারকে অনেক ওয়েলকাম। নমস্কার স্যার, কি পড়ানো হচ্ছে আজকে ওদেরকে লাইফ সায়েন্সের? আজকে প্রথম চ্যাপ্টার যেটা আছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, তো উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, একদম প্রথম চ্যাপ্টারটা থেকেই আমরা শুরু করব। কারণ করোনা পরিস্থিতির জন্য বিগত এত সময় ধরে স্কুল বন্ধ, সেখানে সিলেবাস তো রিডাকশন হয়েছে এবং আমরা জানি প্রথম 3টে চ্যাপ্টারকে রাখা হয়েছে এবার মাধ্যমিকের জন্য। তো মাধ্যমিকের জন্য সময় খুবই কম, 2 মাস সময় রয়েছে। তো আমি সিটিভিএন চ্যানেলকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। কন্টিনিউয়াসলি আপনারা এই এডুকেশন অনলাইন প্রোগ্রামটার মাধ্যমে যেভাবে ওয়েলফেয়ার করছেন বা স্টুডেন্টদের যে হেল্প করছেন, এবং আমরা যে চান্স পাচ্ছি অ্যাজ এ গৃহশিক্ষক আমরা পড়াতে পারছি আজকে চ্যানেলে এসে, তার জন্য সিটিভিএন চ্যানেল এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি সময় দিয়েছেন এত সুন্দরভাবে ওদেরকে পড়াবেন সেটার জন্য। কারণ এটাও একটা বড় ব্যাপার। আমাদের ইনিশিয়েটিভটা কখনোই সফল হতো না যদি না আমরা পাশে শিক্ষকদেরকে পেতাম। যেরকম আপনাদেরকে পেয়েছি, তার পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষকদেরকেও পেয়েছি। তারা তাদের মূল্যবান সময় দিয়েছেন এই কোভিড পরিস্থিতিতে, যেখানে মানুষ বাইরে বেরোতে ভয় পাচ্ছিলেন, সে সময় তারা এসেছেন, অনুষ্ঠান করেছেন। এটা একটা অনেক বড় পাওয়া। এটা তো এক পক্ষে কখনোই সম্ভব হতো না যদি আপনাদের ইনিশিয়েটিভটা আমরা না পেতাম। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি। যেহেতু আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করার একটা চেষ্টা করতে হবে, তো শুরুতেই আসবে যে উদ্ভিদের যে সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, তাতে আমরা প্রথম যে টার্ম সম্পর্কে অবগত হই সেটা হলো উদ্ভিদ সংবেদনশীল, যেটা প্রথম স্টাবলিশ করেন আমাদের বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, যে উদ্ভিদের প্রাণ আছে। তো ওনার সম্পর্কেও আমরা কম বেশি এই চ্যাপ্টারে পড়ব। তো শুরুতে আমরা যে টার্মটা সম্পর্কে এই চ্যাপ্টারে অবগত হই তার নাম হলো উদ্দীপক। উদ্দীপককে ইংরেজিতে বলা হয় স্টিমুলাস। এবং উদ্দীপক বলতে আমরা বুঝি যে পরিবেশ তথা জীবদেহের যা কিছু আভ্যন্তরীণ সমস্ত ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, যেগুলো কোনো একটা জীব দ্বারা গৃহীত হয় বা শনাক্ত হয়, অ্যানালাইসিস হয় জীবটার মাধ্যমে, এবং জীবটা তারপরে তার এগেনস্টে একটা সাড়া প্রদান করে। তো এটা হলো উদ্দীপক। যা কিছু কার্যকারণ যেটার জন্য কোনো একটা জীব রিয়্যাক্ট করে, তাকে আমরা উদ্দীপক হিসাবে ধরতে পারি বা বুঝতে পারি। তো উদ্দীপকের ক্ষেত্রে আমরা 2 ধরনের উদ্দীপকের মধ্যে সাধারণত একটা সিমিলারিটি পাবো। তো উদ্দীপককে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি। একটা হলো বহির্জনিষ্ণু বা বাইরে থেকে এক্সটার্নাল স্টিমুলাই, এবং একটা ভেতর থেকে যে যা কিছু জীবদেহের ভেতরে যে উদ্দীপকগুলো তৈরি হয় সেগুলোকে বলবো আমরা ইন্টারনাল স্টিমুলাই বা আমাদের শরীরের মধ্যে আভ্যন্তরীণ উদ্দীপক। তো উদ্দীপকের ক্ষেত্রে আমরা বাইরের দিকের উদ্দীপকগুলোর মধ্যে সাধারণত বেশ কিছু ভৌত এবং কেমিক্যাল পার্টস পেতে পারি, যেমন ধরো আলো, তাপ, স্পর্শ, অভিকর্ষ, রাসায়নিক পদার্থ বিভিন্ন ধরনের। ধরো কোনো একটা কাঁচা ফলে আমরা যদি ইথিলিন হরমোন প্রয়োগ করি তাহলে সেটাকে আমরা পেকে যেতে দেখি। তো দেখো বাইরের দিক থেকে আমরা একটা স্টিমুলাই প্রদান করলাম। হ্যাঁ, আবার আভ্যন্তরীণ উদ্দীপকের দিক থেকে আমরা দেখতে পাবো হরমোন, বিভিন্ন ধাতব অধাতব আয়ন, এনজাইমস রয়েছে বেশ কিছু, সেগুলো আমাদের ভেতর থেকে স্টিমুলাই হিসেবে কাজ করে। আমরা যন্ত্রণা ফিল করি, মলমূত্রের বেগ ফিল করি। তো কিছু আছে যাদের আমরা সেন্স করতে পারি, ভেতর থেকে কিছু উদ্দীপনা আমাদের যে রিয়াকশনসগুলো তৈরি হয়, আমরা যে যা কিছু ফিল করি সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের স্টিমুলাসগুলোকে ফিল করার একটা জায়গা থাকে। তো সংবেদনশীলতা আমরা এখানে পড়তে চলেছি উদ্ভিদ সম্পর্কে, এবং আমরা জানি যে পৃথিবীর যে প্রাণ সৃষ্টির ইতিহাস, তাতে প্রাণীর পূর্বে কিন্তু তৈরি হয়েছে উদ্ভিদ, এবং উদ্ভিদের সংবেদনশীলতা, উদ্ভিদেরও যে প্রাণ আছে, উদ্ভিদরাও যে কোনো কিছু ফিল করে, সেই সম্পর্কে আমরা এখানে দেখব। সংবেদনশীলতার টার্মটাকে আমরা ইংরেজিতে বলি হলো সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি হলো এমন একটা ধর্ম বা একটা ক্ষমতা যার মাধ্যমে কোনো একটা উদ্ভিদ পারিপার্শ্বিক বস্তু বা পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে অবগত হতে পারে। এবার আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের যেমন চোখ, কান, নাক, ত্বক, জীব এই ধরনের বেশ কিছু জ্ঞানেন্দ্রিয় আছে, উদ্ভিদের কিন্তু এরকম কোনো গ্রাহক সিস্টেমস নেই। যখনই উদ্ভিদের এরকম কোনো পার্টিকুলার গ্রাহক নেই, তাহলে উদ্ভিদের শরীরের যে কোনো অঙ্গ থেকে যদি কোনো উদ্দীপক গৃহীত হয় তাহলে সেই জায়গাটাকে আমরা গ্রাহক ধরতে পারি। এবং যা কিছু উদ্ভিদ রিসিভ করে বা স্টিমুলাসগুলোকে ফিল করে, সেই স্টিমুলাসগুলো ওর শরীরের মধ্যে বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্টেড হয়,
এবং সেটা প্লাজমোডেজমাটার থ্রুতে এক কোষ থেকে অন্য কোষে বা টোটাল কলা সিস্টেমটার মধ্যে ছড়িয়ে পড়ে। তো এখানে আমরা সংবেদনশীলতা এবং উদ্দীপক সম্পর্কে তো কম বেশি জানলাম বা পড়লাম। পরবর্তীতে আসবো আমরা যে কীভাবে এটা আবিষ্কার হলো, বা যে গাছের মধ্যে প্রাণ আছে বা গাছ সেন্সিটিভ। তো এক্ষেত্রে আমি আলোচনা করতে চাই যে আমাদের যে আচার্য জগদীশচন্দ্র বসু, আমাদের স্বাধীনতার পূর্বে যে অবিভক্ত ভারত, সেই সময় উনি বিজ্ঞানী হিসেবে ছিলেন এবং আমরা সবাই এই ব্যাপারে খুবই গর্ববোধ করি যে উনি এই ব্যাপারটা প্রথম সারা পৃথিবীতে এস্টাবলিশ করেন। ওনার একটা এই সায়েন্টিফিক একটা গ্রন্থ আছে বা ওনার একটা সংকলন বলতে পারেন, প্রবন্ধ অব্যক্ত বলে, তাতে উনি মোটামুটি খুব ভিভিডলি ডিসক্রাইব করেছেন যে গাছের প্রাণ আছে সেই জিনিসটা উনি তৎকালীন সময় বা সেই সময়ে ওনার যে লিমিটেড টেকনোলজি ছিল সেটা দিয়েও উনি কীভাবে এই জিনিসটাকে স্টাবলিশ করেন এবং দেশি বিদেশি বিজ্ঞানীদের মধ্যে এই ব্যাপারটাকে নিয়ে জার্নাল লেখা বা যা কিছু জিনিসপত্র সবই সাধু ভাষায় লেখা হতো তখনকার দিনে। এখনকার দিনের কমিউনিকেশনের মতন ছিল না, তো চিঠিপত্রের মাধ্যমে যা কিছু ওনার যা কিছু সায়েন্টিফিক বক্তব্য ছিল বা আদান প্রদান হতো অন্যান্য সায়েন্টিস্টদের সাথে, সেটা নিয়েও পরবর্তীতে বই তৈরি হয় বা বই ছাপানো হয়। সেটার নাম মোস্ট প্রবাবলি পত্রাবলী। তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে আমরা কম বেশি তো পড়তে পারবো বা জানতে পারবো যদি এক্সট্রা করে আমরা ওনার সম্পর্কে জানার চেষ্টা করি। তো এখানে আমরা দেখব যে আমাদের এই আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের সংবেদনশীলতা ব্যাপারটাকে ডিসকভার করার জন্য যে ধরনের ইকুইপমেন্টস ব্যবহার করেছিলেন বা যে ধরনের যন্ত্রগুলো ব্যবহার করেছিলেন সেগুলো ওনার নিজেরই তৈরি। তাদের মধ্যে আমরা 3টে নাম পাবো, খুবই উল্লেখযোগ্য এবং পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসে। সেটা হলো রেজোনেন্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব এবং ক্রেস্কোগ্রাফ। আরেকবার বলবো, রেজোনেন্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব এবং ক্রেস্কোগ্রাফ। তো এগুলো তোমরা একটু বাড়িতে ইংরেজিতে লেখার চেষ্টা করবে। যদি মনে হয় যে না আমার বানান ভুল হতে পারে, সেক্ষেত্রে তোমরা বাংলাও লিখতে পারো। আর উনি মোটামুটি সংবেদনশীল উদ্ভিদের ক্ষেত্রে, আমি যেহেতু বললাম যে উদ্ভিদরা অত চটজলদি রেসপন্স টাইমটা আমাদের থেকে অনেক বেশি, আমাদের শরীরে স্নায়ুতন্ত্র, মাসেল স্ট্রাকচারস এগুলো রয়েছে বলে আমরা অনেক তাড়াতাড়ি রেসপন্স ক্রিয়েট করতে পারি। উদ্ভিদের শরীরে উদ্ভিদ পেশি বলে তো আর কিছু হয় না। তো সেই জন্য দেখা যায় যে উদ্ভিদের রেসপন্স টাইমটা অনেক বেশি, কিন্তু সেক্ষেত্রে ওরা রেসপন্স করে। তো এই রেসপন্সগুলোকে যখন উনি লিপিবদ্ধ করতে চাইলেন বা কোনো যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলেন, আমি কোট আনকোট বলবো, উনি এরকমভাবে লিখছেন যে একটা চড়ুই পাখির পুচ্ছে যদি একটা কুলো বেঁধে দেওয়া হয় তাহলে ওনার তার যেরকম উড়তে সাহায্য হবে, সেমভাবে একটা গাছকে যদি লিপিযন্ত্রের সাথে আটকে দেওয়া হয় তো সেক্ষেত্রে সেই গাছটার লিপিবদ্ধ করানো খুব মুশকিল। তো আমরা এখানে দুটো গাছ সম্পর্কেও পড়ব। একটা হলো লজ্জাবতী লতা, আরেক হলো আমাদের বন চাড়াল। তো লজ্জাবতী লতা এবং বন চাড়াল দুটোই একটা কমন গোত্র বা একটা কমন ফ্যামিলির গাছ, সেটার নাম হলো ফ্যাবেসি। এই ফ্যাবিয়েসি গোত্রের মধ্যেই দুটো গাছ পড়ে। যদিও লজ্জাবতী লতা এটা বলতে পারেন মধ্য আমেরিকার মেক্সিকোতে প্রথম এই জিনিস তৈরি হয় বা এই গাছটার উৎপত্তি। এখন তো মোটামুটি সারা দেশেই পাওয়া যায় এবং প্রায় 400-র ওপর প্রজাতি আছে। আমাদের সিলেবাসে আমরা এই লজ্জাবতী লতার একটা যে সায়েন্টিফিক নেম পাই, মাইমোসা পুডিকা, অনেকে মিমোসা পুডিকাও বলেন। তো মিমোসা পুডিকা এই গাছটা একটা স্পর্শকাতর গাছ, যাকে আমরা বাইরে থেকে যান্ত্রিক আঘাত প্রদান করি বা স্পর্শ করি, টাচ বা ভাইব্রেশনের উপস্থিতিতে এর পাতাগুলো মুড়ে যায় বা নুয়ে পড়ে। আর আরেকটা গাছ সম্পর্কে যেটা পড়ছি সেটা হলো বন চাড়াল। এই বন চাড়াল আমাদের বঙ্গদেশেই পাওয়া যায়, অবিভক্ত বাংলাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত। এখনকার দিনে সিভিলাইজেশনের জন্য এখন হয়তো এই জংলা গাছটাকে অতটা পাওয়া যায় না। তো এর বিজ্ঞানসম্মত নাম, যেটা অরিজিনাল বিজ্ঞানসম্মত নাম, সেটার নাম হলো কোডারিওক্যালিক্স মোটোরিয়াস। সেটাকে আমাদের এখানে একটা সিনোনিম প্রোভাইড করা আছে তোমাদের পাঠ্য বইতে, সেটার নাম দেওয়া আছে হলো ডেসমোডিয়াম গাইরেন্স। খুবই সহজ, ডেসমোডিয়াম গাইরেন্স। তো তোমরা স্টুডেন্টসরা যারা এই সায়েন্টিফিক নেমগুলো যখনই লিখবে চেষ্টা করবে ইংরেজিতে লেখার, এবং পদ্ধতি তোমরা জানো, ক্লাস 9-এ পড়েছো দ্বিপদ নামকরণ কীভাবে লিখতে হয়। সেক্ষেত্রে গোটা নামকরণের যে টোটাল ইংরেজির পার্টটা, তার মধ্যে কিন্তু প্রথম লেটারটাই ক্যাপিটালে হয়, আর বাদবাকি দুটো পদকে আমরা সেপারেটলি লিখি এবং সেপারেটলি আন্ডারলাইন করি।
এক্ষেত্রে যদি আমি বলবো একই, যদি ভুল বানান লিখে ফেলো ইংরেজিতে সেটা ডিসক্রেডিট হয়, তো যদি তোমার কোনো ধরনের ডাউটস থাকে তাহলে বাংলাতেও লিখতে পারো, সেক্ষেত্রেও কিন্তু নাম্বার প্রোভাইড করা হয়, তবে চেষ্টা করো ইংরেজিতে লেখার। আচ্ছা, তো এই ফ্যাবিয়েসি গোত্রের একটা হলো স্পর্শকাতর গাছ, একটা হলো শব্দকাতর গাছ। শব্দকাতর কেন বললাম, জগদীশচন্দ্র বসু যখন এই বনচাড়াল গাছের উপর কাজ করছিলেন তখন তদানীন্তন বাংলাদেশে বা আমাদের এই বঙ্গদেশে একটা প্রবাদ বা একটা ধারণা প্রচলিত ছিল, এই গাছটাকে সকালবেলায় তুড়ি বাজালে বা যদি হাততালি দেওয়া হয় তাহলে এর পাতাগুলোর মধ্যে একটা সঞ্চালন লক্ষ্য করা যায়, সেই জন্য এটাকে তুরুক চণ্ডালও বলে। এই একই গাছের নাম হলো নাগেশ্বর, আবার একে কোনো কোনো জায়গায় গোড়াচাঁদ বলেও বলা হয়, অনেক রকম নাম আছে। একটু এক্সট্রা করে যদি পড়ো বা জানার চেষ্টা করো এই সম্পর্কে জানতে পারবে। তো সাধারণত বনচাড়াল গাছটায় আমরা দেখতে পাবো এটা ত্রিফলক পাতাযুক্ত গাছ, মানে বেল পাতা যেমন হয় 3টে ফলক, এরকম 3টে ফলক থাকে, যদিও এর মধ্যম পাতাটা অনেকটাই বড় হয় এবং ছোট দুটো উপপত্রের মতন দেখতে দুটো ছোট পত্রফলক সেই দুটো গোড়ার দিকে অবস্থান করে এবং এটা সবসময় আন্দোলিত হতে থাকে বা আবর্তিত হতে থাকে। ছোট যে দুটো পাতা গোড়ার দিকে রয়েছে, পত্র বৃন্তের কাছাকাছি যে দুটো পাতা রয়েছে তাদেরকে আমরা নড়তে দেখবো। সাধারণত দেখা যায় সকালবেলার দিকটায় এই পাতা দুটো সঞ্চালনটা খুব ভালো হয়, যদিও গরম মানে দিন বাড়ার সাথে সাথে আলো এবং যখন গরম বা টেম্পারেচারটা বাড়ছে তখন দেখা যায় যে একটু রেসপন্সটা একটু স্লো হয়ে গেল এবং মোটামুটি প্রত্যেকটা পাতার 180 ডিগ্রি কমপ্লিট করতে 2 মিনিট মতন সময় নেয়। এটা তোমরা এই স্ট্যাটিস্টিক্সটা তোমরা বইতেও পাবে। তো এই বনচাড়াল উদ্ভিদের এই যে নড়াচড়া বা চলন কি করে পসিবল হচ্ছে, কোনো একটা গাছের মধ্যে তো মাসেল সিস্টেম থাকতে পারে না, তাহলে ওকে নাড়াচ্ছে কে? আমি এই যাবতীয় চলন টলন যেগুলো আছে তোমাদের টেকনিক্যাল জিনিসপত্র যেগুলো বইতে, সেগুলো তো সম্পর্কে আসবে, আমি গল্পের ছলে পড়াচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। সেদিক দিয়ে লজ্জাবতী লতায় যখন আসবো, লজ্জাবতী লতার ক্ষেত্রে আমরা দেখবো যে এটা অচূর পক্ষল একটা পাতা, যার পক্ষল যৌগিক পত্র কিন্তু চূড়ার দিকে পাতা থাকে না, এটাকে অচূর পক্ষল যৌগিক পত্র বলা হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই পাতাটাকে যে কোনো জায়গায় টাচ করলে সাধারণত দেখা যায় যে পত্র বৃন্তের দিক থেকে মাথার দিকে বা আগার দিকে পাতাটা বুজে আসছে বা মুদে যাচ্ছে, কিন্তু যে কোনো জায়গায় প্রোভাইড করলে সাধারণত এই জিনিসটা হয়। এটা টাচ বা ভাইব্রেশন থেকেও হয়, মানে ধরো নর্মালি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির জল যদি এই গাছের পাতার উপর পড়ে সেক্ষেত্রেও আমরা একই জিনিস দেখতে পাবো, যে পত্র ফলক বা পিনা যেটাকে বলা হয় এবং পত্রবৃন্ত, গাছের যে গাঁটগুলো আছে যেগুলো একটু নরম টাইপের গাঁট, সেগুলো সমস্তটাই কিন্তু এই ধরনের আঘাতে মুদে যায় বা বুজে আসে, পুরো গাছটা একটু নুয়ে পড়ে। আবার যদি ওকে একটু টাইম দেওয়া হয় নিজের মতো করেও সামলে নেয়। তো যাই হোক, এক্ষেত্রে আমরা মিমোসা পুডিকার কথা যেটা বললাম, এই যাবতীয় রেসপন্সগুলোকে জগদীশচন্দ্র বসু যন্ত্রের মাধ্যমে লিপিবদ্ধ করার চেষ্টা করলেন। তো শুরুর দিকে একটা গাছের পাতার মুভমেন্টের সাথে একটা সুতো বেঁধে দিলে পরেও সেই গাছের পাতার কাছে সুতোটাকে একটা কাগজের উপরে নাড়িয়ে কোনো একটা পেন চালানোর মতন ক্ষমতা একটা গাছের পাতার হয় না। তো উনি নিজের টেকনোলজি অনুযায়ী হয়তো তখনকার দিনে দর্পণের ওপরে ভূষো কালি বা প্রদীপের কালির ওপরে পেনটা চালানোর চেষ্টা করেছিলেন, যে লিপিবদ্ধকরণ যন্ত্র তৈরি করেছিলেন উনি, যাতে ফ্রিকশন লেভেলটাকে কমানো যায় বা ঘর্ষণটাকে কমানো যায়। প্রায় 12 বছরের চেষ্টায় উনি ক্রেস্কোগ্রাফ যখন রেডি করলেন তখন উনি বাংলায় নাম দিয়েছিলেন, সংস্কৃততে এটার নাম দিয়েছিলেন আকুঞ্চন বা কুঞ্চনমান। তো কুঞ্চনমানকে নিয়ে যখন উনি বিলিতি তখনকার দিনের যে ইংরেজ সায়েন্টিস্ট ছিল তাদের সাথে যখন কথা বলছিলেন, সেই কুঞ্চনমানটা হয়ে গেল কাঞ্চন ম্যান। হ্যাঁ, তো উনি বুঝতে পারলেন যে গ্রিক বা ল্যাটিন ভাষায় যে নাম প্রদান করার যে একটা টেন্ডেন্সি বা একটা রীতি চলে আসছে এতদিন ধরে, উনি চেষ্টা করেছিলেন সংস্কৃত আমাদের এত পুরনো একটা ভাষা যার মধ্যে প্রচুর শব্দকোষ রয়েছে, সেখান থেকে উনি নাম দেবেন। তো সেটা হয়ে উঠলো না এবং কোট আনকোট আমি বলবো জগদীশচন্দ্র বসু এভাবে লিখছেন ওনার অব্যক্ত প্রবন্ধ বইটাতে, যে কি ইংরেজকে দিয়ে বাংলা বলানো মানে খুবই টাফ, মানে সেটা সম্ভবপর নয়। উনি বৃদ্ধিমান যন্ত্র নামও ভেবেছিলেন, কিন্তু পরে আশা করেছিলেন বা ভয় পেয়েছিলেন যে বৃদ্ধিমানটাকে ও আবার ইংরেজরা বুদ্ধিমান বা বারোয়ান না বানিয়ে ফেলে, সেই জন্য উনি ক্রেস্কোগ্রাফ নামেই এসে ক্ষান্ত হন। তো যাই হোক, আমরাও এখানে ক্রেস্কোগ্রাফ নামটা সম্পর্কেই অবগত হই এবং এই ক্রেস্কোগ্রাফ দিয়ে উনি এই লিপিবদ্ধকরণ করা শুরু করলেন। সেটা মোটামুটি গ্রহণযোগ্য হলো এবং
ইসকোনোগ্রাফ বা এসকোনোগ্রাফ বলে আরেকটা যন্ত্রের নাম পাওয়া যায়, সেটাই হয়েছিল সব থেকে বড় একটা ভাইটাল আবিষ্কার, ওনার ইনভেনশন, যেটার মাধ্যমে উনি খুব ডেফিনেটিভ প্রমাণ করেন যে গাছের প্রাণ আছে এবং এটাকে এস্টাবলিশ করেন টোটাল ওয়ার্ল্ডের কাছে। তো আমরা এখানে বইতে যেটা পড়তে চলেছি সেটা হলো গিয়ে ধীর বৃদ্ধিজ চলন বা বক্রচলন। যে ধরনের চলনগুলো গাছের মধ্যে দেখা যায় সেই চলনগুলোতে আসবো সোজাসুজি। চলনের মধ্যে আমরা প্রথমে দেখব কিছু সেলুলার চলন আছে। সেলুলার চলনগুলোকে একটু বলে দিই। একটা হলো রোটেশন বা আবর্ত গতি দেখা যায়, আর হলো সার্কুলেশন বা প্রবাহ গতি। এগুলো সাধারণত উদ্ভিদ কোষের মধ্যে প্রোটোপ্লাজমের একটা চলন বা একটা মোশন আমরা লক্ষ্য করতে পারি। তো এই রোটেশন সাধারণত উদ্ভিদের পরিণত উদ্ভিদ কোষ যেগুলো হয় সেটার মাঝখানে একটা বড় কেন্দ্রীয় ভ্যাকুওল থাকে এবং ভ্যাকুওলটাকে বেষ্টন করে প্রোটোপ্লাজমের একটা আবর্তন ঘটতে থাকে। এই প্রোটোপ্লাজমের আবর্তনকে আমরা বলবো রোটেশন, ঠিক আছে? এই প্রোটোপ্লাজমের আবর্তনকে আমরা বলবো রোটেশন। আর যদি একাধিক ভ্যাকুওল থাকে, প্রত্যেকটা ভ্যাকুওলকে কম বেশি সার্কুলেশনে আমরা পাবো বা প্রবাহগতি পাবো, যে প্রত্যেকটা ভ্যাকুওলের ছোট ছোট ভ্যাকুওলের আশপাশ দিয়ে একটা প্রবাহগতি আমরা প্রোটোপ্লাজমে লক্ষ্য করবো। তো এগুলো হলো কোনো একটা প্রোটোপ্লাজম বা কোষের মধ্যেকার একটা প্রবাহগতি বা সাইটোপ্লাজমের ঘূর্ণন। আমরা রোটেশন দেখতে পাবো হলো পাতা শ্যাওলার কোষে, আর আমরা প্রবাহগতি দেখতে পাবো বা সার্কুলেশন দেখতে পাবো আমরা এটার নাম হলো কুমড়োর কাণ্ডরোমে। কুমড়োর কাণ্ডরোমের কোষগুলোতেও আমরা এই জিনিস দেখতে পাবো। তো আমরা চলে আসবো ধীর বৃদ্ধিজ চলন। কিভাবে একটা স্লোলি একটা গাছ বাড়ে, কোন দিকে বাড়বে, উদ্দীপকের উপরে কীভাবে কাজ করে, কোন ভাইটাল উদ্দীপকগুলো তোমাদের পাঠ্য সিলেবাস ইনক্লুড করা আছে, তোমরা কম বেশি সারা বছর ধরেই পড়েছো, অনেকটা বেশি সময় ধরেই তোমাদের এই জিনিসটা পড়তে হয়েছে। তাও আমি একবার বলে রাখবো যে ধীর বৃদ্ধিজ চলন এটাকে বলা হয় মুভমেন্ট অফ গ্রোথ, মুভমেন্ট অফ কার্ভেচারও বলা হয়, এটাকে বক্রচলনও বলে। সেক্ষেত্রে আমরা পাবো হলো বহিস্থ উদ্দীপকের প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে একটা নির্দিষ্ট জায়গায় যদি স্থির থেকে বৃদ্ধিজনিত বা রসস্ফীতিজনিত কারণে। এবার রসস্ফীতিজনিত কারণ সম্পর্কে আমরা একটু বোঝাবো। সেক্ষেত্রে কিভাবে লজ্জাপতি লতার পাতাগুলো নুইয়ে যায় সেটা আমি একবার স্ক্রিনে আঁকার চেষ্টা করব। একটু ম্যাডাম যদি একটু হেল্প করেন, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাবে স্যার, কোনো অসুবিধা নেই। আমি একটু রাফলি আঁকছি। আচ্ছা, তো এই জায়গাটার কোষ দেখো, আমি একটু ডট করে এঁকে দিলাম। এখানটাকে বলা হয় উপাদান কোষ বা উপাদান অঞ্চল। এই জায়গাটা হলো পত্রবৃন্ত। পত্রবৃন্তের এখানে উপাদান কোষ যেটাকে বলা হয় পালভিনাস। এই পালভিনাসের কোষটাকে যদি বা অংশটাকে যদি আমরা বড় করে দেখি, পালভিনাস এখানে কোষগুলোর নাম, জায়গাটার নাম হলো পত্রবৃন্ত, যেটা কৌণিকভাবে একটা অক্ষ বা একটা অ্যাক্সিয়াল ক্রিয়েট করে থাকে। এই জায়গাটাকে আমরা যদি প্রবর্ধিত করি তাহলে দেখতে পাবো এর ভেতর দিয়ে সংবহন কলা বা জাইলেম ফ্লোয়েমের প্রবেশ আমরা পাতার মধ্যেও বা পাতার দিকেও ঢুকতে দেখব। এবং এক্ষেত্রে আমরা এই সংবহন কলা যেখানে ঢুকেছে, ভাস্কুলার বান্ডিল যে ঢুকেছে, তার ওপরে নিচে আমরা বেশ কিছু প্যারেনকাইমা কোষ দেখতে পাবো। এই প্যারেনকাইমা কোষগুলোর আকার আকৃতিগত একটু গঠনগুলো আমাদের একটু জানতে হবে, নইলে পরে আমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। তো নিচের যে প্যারেনকাইমা কলাগুলো আছে, এই প্যারেনকাইমা কলাগুলো একটু বড় টাইপের হয় এবং এদের যে সাইডওয়ালগুলো আছে সেই সাইডওয়ালগুলো হয় একটু থিন বা পাতলা টাইপের। আর ওপরের দিকের যে প্যারেনকাইমা কলাগুলো আছে, সেই প্যারেনকাইমা কলার ওয়ালের যে সাইডওয়ালগুলো আছে এগুলো বেশ থিক টাইপের হয়। তো সাধারণত যখনই আমি কোনো এখানে একটা যান্ত্রিক আঘাত প্রোভাইড করব, তখন এটার মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে এবং ভাইব্রেশন তৈরি হওয়ার জন্য আমরা সাধারণত দেখব যে নিচের দিকের যে এই থিন ওয়াল্ড যে প্যারেনকাইমা কলাগুলো আছে, সেই প্যারেনকাইমা কলা থেকে প্রথম বেরিয়ে চলে আসে বাইরের দিকে K+ আয়ন। কোথায় বাইরে বেরিয়ে চলে আসছে, কি বাইরে বেরিয়ে চলে আসছে? কোষ থেকে বেরিয়ে আসছে জল বা কোষরস টাইপের মেটেরিয়াল, চলে আসছে হলো আন্তঃকোষীয় স্থানে। এই K+কে ফলো করছে জল। প্রথমে K+ বেরিয়ে আসে, K+-এর পরপর জলটাও বেরিয়ে আসে। যখনই K+-এর পরপর জল বেরিয়ে আসে, তো নিচের দিকের যে থিন ওয়াল আমরা
দেখতে পাবো উদ্ভিদ কোষগুলো বা প্যারেনকাইমা সেলগুলো, সেগুলো একটু শ্রিঙ্ক করে যায় বা পাতলা টাইপের হয়ে যাচ্ছে। যখন তো জল বেরিয়ে যাচ্ছে তো একটা প্রেশার থাকে, তো বেরিয়ে যাচ্ছে, সেই প্রেশারটা রিলিজ হয়ে যাচ্ছে, এমনিতে সংকোচন হবে। আর ওপরের দিকের যে থিক ওয়ালড যে প্যারেনকাইমা কলাগুলো আছে, সেটা থিক ওয়ালের জন্য এটা থেকে K+ বা H2O প্লাসের মানে কী বলে H2O বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা একটু কম হয়, এবং এটার ভারের জন্য এটা সাধারণত নিচেরটার উপরে একটা প্রেশার ক্রিয়েট করে বা নিজের পুরো ভারটাকে ছেড়ে দেয়। তার জন্য এই বরাবর আমরা এটাকে নুইয়ে যেতে দেখি, এটাকে আমরা নুইয়ে যেতে দেখব, এই জায়গাটা শিফট করবে অবস্থানটা। তো সেক্ষেত্রে আমরা একে যদি আবার বেশ কিছুক্ষণ সময় দিই, তাহলে আবার প্রথমে K+ প্রবেশ করবে আন্তঃকোষীয় স্থান থেকে কোষের মধ্যে, তার পেছন পেছন জলও প্রবেশ করবে এবং আগের মতো কোষগুলো ফুলে উঠবে। এবার রসস্ফীতি ব্যাপারটা একবার বোঝাই। কোনো একটা কোষের মধ্যে যে কোষ রস থাকে, সেই কোষ রস কোষের চারিদিকে ওয়ালের ওপরে সমানভাবে প্রেশার দেয়, এটাকে রসস্ফীতি চাপ বলা হয়। এই রসস্ফীতি চাপ যদি এর ভেতর থেকে জল বেরিয়ে যায় তাহলে রসস্ফীতি চাপ কমবে, যদি জল ঢোকে তাহলে রসস্ফীতি চাপ বাড়বে। এবার এই রসস্ফীতি হচ্ছে বা রসস্ফীতি কমছে, তার জন্য যে মুভমেন্টটা দেখছি আমরা এখানে, সেটাকে আমরা বলবো রসস্ফীতি চলন। ঠিক আছে, এটাকে আমরা বলছি রসস্ফীতি চলন। এই রসস্ফীতিজনিত চলনটারই আরেকটা ভ্যারিয়েশন, যেটাকে বলা হয় ভ্যারিয়েশন অফ মুভমেন্ট বা প্রকরণ চলন, সেই একই জিনিস আমরা দেখব বন চাড়াল গাছের পাতায়। এই বন চাড়াল গাছের পাতার ক্ষেত্রে আমরা কিন্তু বন চাড়াল গাছের পাতার ক্ষেত্রে আমরা দেখব স্ক্রিন থেকে বেরিয়ে না যায়। হ্যাঁ, বন চাড়াল গাছের পাতার ক্ষেত্রে আমরা দেখব যে দুটো পাতা কন্টিনিউয়াসলি রোটেট করছে। সেক্ষেত্রেও কিন্তু এর একটা পালভিনাস এরিয়া রয়েছে বা পালভিনাস সেলগুলো রয়েছে, যেগুলো কিনা ওর পত্রমূলে অবস্থান করছে। সেখানেও আমরা একই জিনিস দেখতে পাবো, কিন্তু রসস্ফীতি চলনের জন্য কন্টিনিউয়াসলি ওই যে নিজের পাতা দুটোকে নাড়াতে থাকে, সেই জন্য এটাকে ইন্ডিয়ান টেলিগ্রাফ প্লান্টও বলা হয় বা ড্যান্সিং প্লান্ট বলা হয় ইংরেজিতে। আমি তো বাংলায় অনেকগুলো নাম বললাম বন চাড়ালের, তো এখানে ইংরেজিতেও কিন্তু অনেকগুলো নাম পাবো, ড্যান্সিং প্লান্ট বা ইন্ডিয়ান টেলিগ্রাফ প্লান্ট। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা লক্ষ্য করার মতন যে এখানে রসস্ফীতিজনিত চলনের জন্যই বা চাপের পরিবর্তনের জন্য একটা চলন দেখা যাচ্ছে বন চাড়াল গাছে, সেটাকে আমরা বলছি হলো প্রকরণ চলন বা মুভমেন্ট অফ ভ্যারিয়েশন। তো রসস্ফীতি চলন কাকে বলে, বক্র চলন কি, বা ধীর বৃদ্ধিজ চলন কাকে বলে, কম বেশি আমি সবটাই বোঝাতে চেষ্টা করলাম। সেক্ষেত্রে আমরা ধীর বৃদ্ধিজ চলনের ক্ষেত্রে কিছু উদ্দীপকের প্রভাব সম্পর্কে দেখব। এই উদ্দীপকের প্রভাব সম্পর্কে আমরা যদি দেখতে চাই তাহলে দেখব আমাদের সাধারণত 3 ধরনের চলনের কথা বলা হয়েছে। এক হলো ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। আচ্ছা, তো সাধারণত এই যে চলনগুলো হচ্ছে, চলনের আমি প্রথমে তোমাদের ফ্রিলি ডেফিনেশনটা দিয়ে নিই। চলন বলতে বোঝায় যে উদ্দীপকের উপস্থিতিতে, সেটা বাহ্যিক বা আভ্যন্তরীণ যাই হোক না কেন, স্বতঃস্ফূর্তভাবে কোনো জীব যখন তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায় তখন তাকে আমরা বলি চলন বা মুভমেন্ট। মানে চলনের জন্য পার্টিকুলার কোনো চলনাঙ্গের দরকার নেই, মুভমেন্টের জন্য পার্টিকুলার কোনো অঙ্গের দরকার পড়ে না, কিন্তু যে অঙ্গে মুভমেন্ট হয়, মানে আমি তোমার সাথে কথা বলছি তো হাত পা নাড়ছি বা আমার ঠোঁট জিভ যা কিছু নড়ছে, ওই নির্দিষ্ট বা সংশ্লিষ্ট অঙ্গের চলন ঘটছে। আমাদের গমনাঙ্গের জন্য কি বলে, গমনের জন্য গমনাঙ্গের প্রয়োজন হয়, চলনের জন্য কিন্তু কোনো চলনাঙ্গের প্রয়োজন হয় না। তো সাধারণত এই মুভেবিলিটিটা আছে বা আমাদের মধ্যে এই ফ্লেক্সিবিলিটিটা আছে, সেটার উপরে বেস করেই কিন্তু চলন সম্ভব। তো উদ্ভিদের ক্ষেত্রে দেখব আমরা যে যে চলনগুলো হচ্ছে, সেই চলনগুলোর ক্ষেত্রে প্রথমেই আসবো হলো ট্যাকটিক চলন। এক্ষেত্রে উদ্দীপকের তীব্রতা এবং উদ্দীপকের অভিমুখ দুটোই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি অভিমুখ তীব্রতা সম্পর্কে একটু বলে নিই, আমাদের যেটা সিলেবাসে যেভাবে রয়েছে। স্যার একটা ফোন নিয়ে নেবো, একজন ফোনে আছে আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, কোনো কারণে কথা বলতে পারলাম না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যদি তোমার প্রশ্ন থাকে তুমি করেই বলছি, হয়তো কোনো পড়ুয়াই ফোন করেছিলে, আরেকবার তুমি চেষ্টা করতে পারো, স্যার নিশ্চয়ই উত্তর দেবেন। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা এখানে ট্যাকটিক চলন সম্পর্কে বলছিলাম। তো এই যে চলনগুলো হচ্ছে উদ্দীপকের, সাধারণত আমরা দুটো কন্ডিশন বা দুটো দিক থেকে আমরা উদ্দীপককে ভাববো, যে উদ্দীপক কোন দিক থেকে
প্রজেক্টেড হচ্ছে কোনো একটা জীবের উপরে এবং কত ইন্টেন্সিটি বা তীব্রতায় প্রোভাইডেড হচ্ছে, তার উপর বেস করে আমরা 3টে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। একটা হলো ট্যাকটিক চলন, যে ক্ষেত্রে উদ্দীপকের অভিমুখ এবং তীব্রতা দুটোই ব্যবহৃত হয় বা দুটোই প্রজেক্টেড হয় জীবের উপরে। ট্রপিক চলনের ক্ষেত্রে আমরা দেখব যেটাকে দিক নির্ণীত চলন বলা হয়, সেটার উপরে অভিমুখটার দিকেই হয়, অভিমুখের দিকে হতে পারে বা অভিমুখের বিপরীতে হতে পারে। একইভাবে আমরা ন্যাস্টিক বা ব্যাপ্তি চলনের ক্ষেত্রে দেখব যে এটা সাধারণত উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হয়, তীব্রতা কম বা বেশি তার উপরে জীব কিন্তু রিয়াক্ট করে। তো ট্যাকটিক চলনে আমরা এখানে কয়েক ধরনের ট্যাকটিক চলন সম্পর্কে জানি, আমাদের বইতে যেগুলো কম বেশি দেওয়া আছে সেটা হলো, এক হলো ফোটো ট্যাকটিক, কেমো ট্যাকটিক, থার্মোট্যাকটিক হতে পারে, আর রিও ট্যাকটিক হতে পারে। আমি এই দুটো পরের যে দুটো লিখলাম, এই দুটো সাধারণত তোমাদের কম বেশি সব বইতে থাকে না, যদিও আমরা উদ্দীপকের নাম অনুযায়ী এটাকে আরও অনেকভাবে চেঞ্জ করতে পারি। জলের জন্য হাইড্রোট্যাকটিক বা তড়িতের জন্য গ্যালভানোট্যাকটিক। তো এখানে আমরা বইয়ের সিলেবাস অনুযায়ী কম বেশি যে কমন প্রকাশনের বইগুলো পাওয়া যায় তাতে ফোটো এবং কেমোট্যাকটিক সম্পর্কেই আমরা কম বেশি দেখতে পারি। তো ফোটো এবং কেমোট্যাকটিক সম্পর্কে আমরা কম বেশি পাই। তো ট্যাকটিকের ক্ষেত্রে একটা জিনিস খুব এমফাসাইজ করে বলা হয়, সেটা হলো যে এক্ষেত্রে উদ্ভিদ অঙ্গের বা উদ্ভিদের সামগ্রিক একটা স্থান পরিবর্তন, এটা কাইন্ড অফ কমন। আমরা জানি উদ্ভিদ শুধুমাত্র যেগুলো বড় গাছপালা আমরা দেখি আমাদের চোখের সামনে মাটির ওপর বেড়ে উঠছে তাই নয়, অনেক নিম্ন শ্রেণীর উদ্ভিদ, শৈবাল বা নীলাবসবুজ শৈবাল এইরকম টাইপের যারা অ্যালগি লেভেলের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সিলিয়া, ফ্ল্যাজেলা এই ধরনের গমনাঙ্গগুলোকে দেখতে পাই এবং এরা জলে সঞ্চরণশীল বা মুভেবল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখব যে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স এরকম টাইপের কিছু কলোনিয়াল বা সলিটারি শৈবাল যেগুলো রয়েছে তারা সিলিয়া বা ফ্লাজেলারি মুভমেন্টের মাধ্যমে কিন্তু জলের মধ্যে মোশনে থাকে বা নড়াচড়া করতে পারে। তো ট্যাকটিকে বলা হচ্ছে উদ্দীপকের অভিমুখ এবং তীব্রতা অনুযায়ী যদি কোনো একটা উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে তখন সেটাকে আমরা ট্যাকটিক চলন বলবো। তো এখানে ফোটো ট্যাকটিক সম্পর্কে একটু বলি। ফোটো ট্যাকটিকের ক্ষেত্রে আমরা প্রথমে আসবো ক্ল্যামাইডোমোনাস সম্পর্কে। ক্ল্যামাইডোমোনাস একটা ওভাল আকৃতির, পেয়ালাকৃতি টাইপের দেখতে হয়, আর দুটো সিলিয়ারি স্ট্রাকচার থাকে যার মাধ্যমে এটা জলের মধ্যে সাঁতার কাটার ক্ষমতা পায়। তো ফোটো ট্যাকটিকে বলছে প্রচণ্ড আলো বা কম আলো সেটা কোন দিক থেকে আসছে সেই ডাইরেকশানে ও মুভ করবে। তো সাধারণত দেখা যায় যে মিষ্টি জল, যেহেতু এটা শৈবাল, এটা নুন জলে থাকতে পারবে না, তো এটা মিষ্টি জলের সাধারণত পুকুরে, ঝিলে বা ডোবায় বা অন্য কোনো মিষ্টি জলের বা স্বাদু জলের জলাশয় এই ধরনের এককোষী শৈবাল দেখতে পাওয়া যায়। তারা দেখা যায় যে জলতলের নিচের দিকটা থেকে ওপরের দিকে এরা এই সিলিয়ারি মুভমেন্ট করে ওপরের দিকে উঠে আসার চেষ্টা করছে এবং যত ওপরের দিকের জলতলে চলে আসে তত এদের কাছে সূর্যালোকের লাইট ইন্টেন্সিটিটা অনেক বেশি মনে হয় এবং এরা এই সূর্যের আলোর দিকে বা জলতলের ওপরের দিকে উঠে আসার জন্য যখন এগিয়ে আসে তখন উপরে উঠতে উঠতে এদের তো চোখ নেই, এরা তো বুঝতে পারে না যে কতটা উপর পর্যন্ত চলে এলাম। তো হঠাৎ করে দেখে প্রচণ্ড লাইট ইন্টেন্সিটি অনেক বেশি বেড়ে গেছে, আলো অনেক বেশি তীব্র আলো। তো ওরা কি করে, আবার নিচের দিকে সাঁতরে নামতে শুরু করে। এবার নামতে নামতে হঠাৎ করে ওরা দেখে যে আরে বাবা অনেক তলায় নেমে এসেছি, এখানে লাইট ইন্টেন্সিটি অনেক কমে গেল। তো অনবরত যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ পর্যন্ত যদি আকাশ পরিষ্কার থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে আমরা ফোটোট্যাকটিক চলনে দেখতে পাবো যে এরা মিষ্টি জলের সেই জলাশয়ের জলতলের ঠিক নিচেই এরা ক্রমাগত ওপরে নিচে সুন্দরভাবে একটা নৃত্য করার পজিশনে ওঠে এবং নামে। তো এই ফোটোট্যাকটিক চলনের ক্ষেত্রে এটা আমরা পজিটিভ ফোটোট্রপিক মানে ফোটোট্যাকটিক এবং নেগেটিভ ফোটোট্যাকটিক দুটোকেই কিন্তু আমরা এই ক্ল্যামাইডোমোনাসে ওই মুভমেন্টের সময় দেখতে পাবো। দেন চলে আসবো কেমোট্যাকটিক। কেমোট্যাকটিকের ক্ষেত্রে আমরা ফার্নের শুক্রাণুর কথা পড়ে থাকি এবং মসের শুক্রাণুর কথা পড়ে থাকি। দেখো ফার্ন এবং মস এই দুটো তো উদ্ভিদ, এদের শুক্রাণু কেন হলো? তো শুরুতেই বলি মস এবং ফার্ন কিন্তু অপুষ্পক উদ্ভিদ এবং শুধু অপুষ্পকই নয়, অনেকটা অনুন্নত উদ্ভিদও বটে। তো এদের ক্ষেত্রে যেখানে পুষ্প তৈরি হচ্ছে না, যৌন জননের একটা সম্ভাবনা প্রায় থাকছেই না। হ্যাঁ, সেই ফুল তৈরি করা, পুংকেশর, গর্ভকেশর তৈরি করা এই ধরনের চান্সেসগুলো এদের নেই। এবং মসে তো প্রপারলি পাতার মতন স্ট্রাকচার থাকে, পাতা থাকে না,
বা কাণ্ডের মতো স্ট্রাকচার থাকে, কাণ্ড থাকে না, মূলের মতো স্ট্রাকচার থাকে, রাইজয়েড বলে, রুটস বলে না। হ্যাঁ, তোমরা কম বেশি তো এগুলো আগে পড়ে থাকবে বা পরবর্তীতে হায়ার সায়েন্সে পড়বেই। তো সেই দিক থেকে কিন্তু মস একটা অ্যাম্ফিবিয়ান প্লান্ট বা ব্রায়োফাইটা যাদেরকে তো বলা হচ্ছে, গঠনতন্ত্রটাই সম্পূর্ণ নয় মশাই। হ্যাঁ, সেই জন্য তাদের ক্ষেত্রে আমরা লিঙ্গধর উদ্ভিদের একটা ব্যাপার পাই। লিঙ্গধর উদ্ভিদ বলতে উদ্ভিদের লাইফ সাইকেলে এমন টাইপের উদ্ভিদ ওরা তৈরি করে, খুবই ছোট ছোট মাইক্রোস্কোপিক, যাদের স্ত্রীধানী এবং পুংধানী থাকে, এবং এই স্ত্রীধানীর মধ্যে ডিম্বাণু উৎপাদিত হয় এবং পুংধানীতে শুক্রাণু উৎপাদিত হয়। সেমভাবে ফার্নকেও আমরা যদি দেখি, ফার্নকে বলা হয় প্রথম অপুষ্পক উদ্ভিদ যারা কিনা ভাস্কুলার সিস্টেম নিয়ে উঠে এসেছে, মানে সংবহন কলাতন্ত্র যুক্ত অপুষ্পক উদ্ভিদ। তো এই ধরনের উদ্ভিদগুলোর ক্ষেত্রে যেহেতু ফুল ফুটছে না, সেই জন্য এদের ফল তৈরি করা, বীজ বিস্তার করা বা কমনভাবে যেভাবে অন্যান্য গাছেরা করে থাকে নিজেদের বংশ বিস্তার, তো এদের ক্ষেত্রে হয় না। তো ফার্নের ক্ষেত্রেও আমরা লিঙ্গধর উদ্ভিদ পাবো। ফার্নের লিঙ্গধর উদ্ভিদটাকে বলা হয় প্রোথ্যালাস, আর মসের লিঙ্গধর উদ্ভিদকে সাধারণত প্রোটোনিমা বলে বলা হয়, এবং উভয় ক্ষেত্রেই আমরা এরকম পুংধানী স্ত্রীধানী এই ধরনের সম্পর্ক ব্যাপারগুলো পাবো। তো শুক্রাণু যা কিছু তৈরি হচ্ছে পুংধানীতে, যেহেতু ফার্ন এবং মস উভয়ই স্যাঁতস্যাঁতে অঞ্চল বা একটু জলের সান্নিধ্য পছন্দ করে, যেহেতু এরা খুবই মানে প্রিমিটিভ টাইপের, এদের সংবহনতন্ত্র অত উল্লেখযোগ্য নয়, জাইলেম ফ্লোয়েম অত প্রপারলি নেই, তো জল স্টোর করা বা জল অ্যাবজর্ব করা এইগুলো সম্পর্কে ওরা একটু পিছিয়ে রয়েছে। সেই জন্য ওরা সবসময় চায় একটু জলা জায়গায় বা স্যাঁতস্যাঁতে ময়েস্ট জায়গায় থাকার জন্য। তো আমরা এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে দেখব যে মসের শুক্রাণু সুক্রোজের উপস্থিতির জন্য বা সুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয় বা স্ত্রীধারীর দিকে ধাবিত হয়, বা ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হচ্ছে। এবার কথা হলো সুক্রোজ বা ম্যালিক অ্যাসিড এগুলো প্রোভাইড করছে কারা? দেখো, দুটোই তো জৈব যৌগ, তাই না? এবং জীবদেহে তৈরি হওয়ার ক্ষমতা রাখে সুক্রোজও এবং ম্যালিক অ্যাসিডও। ম্যালিক অ্যাসিড আমরা কোথায় পেয়েছি? আপেলে পাওয়া যায়, আর সুক্রোজ তো ইক্ষু শর্করা। তো এই মসের স্ত্রীধানী বা ফার্নের স্ত্রীধানী, এই স্ত্রীধানীগুলো থেকেই এই ধরনের কেমিক্যাল তৈরি হয়। এটা দেখো, মানুষের দিয়ে যদি বোঝাই, খুব কমনভাবে বোঝানো যায় যে বাড়িতে ঘুম থেকে উঠে তুমি ফিল করলে যে মা রান্নাঘরে খুব সুন্দর চিকেন বা মাটন কিছু একটা বানাচ্ছে, প্রবল সুন্দর গন্ধ। তো তুমি কখনোই গন্ধ থেকে দূরের দিকে গিয়ে গন্ধের উৎস খুঁজতে চেষ্টা করবে না, তুমি ঠিক গন্ধ শুকতে শুকতে পৌঁছবে ওই রান্নাঘরে, মাকে গিয়ে বলে, মা দাও একটু টেস্ট করি। তো যত তুমি রান্নাঘরের দিকে এগোচ্ছ, তত তোমার গন্ধের তীব্রতাটাও বাড়ছে এবং তুমি রান্নাঘরের দিকে যাচ্ছ। তো দেখো, অভিমুখও আছে এবং তীব্রতাও আছে। তো সেই অনুযায়ী কেমোট্যাকটিকটা কেমিক্যালসের জন্য হচ্ছে। তো স্ত্রীধানী থেকে এই সুক্রোজের ক্ষরণ, সেটা মসের শুক্রাণুকে অ্যাট্রাক্ট করে। আর আমরা ফার্নের ক্ষেত্রে দেখতে পাবো যে স্ত্রীধানী থেকে ম্যালিক অ্যাসিডের যে নিঃসরণ বা ক্ষরণ, সেটা ফার্নের শুক্রাণুগুলোকে কিন্তু অ্যাট্রাক্ট করছে। তো এই ধরনের আমরা কেমোট্যাকটিক রিলেশনসগুলো বা সম্পর্কগুলো আমরা পাই। এছাড়া আমরা ফোটোট্যাকটিকে আরেকটা জিনিস মেনশন করি, শুধুমাত্র ক্ল্যামাইডোমোনাস ভলভক্স এরাই যে অনুন্নত শ্রেণীর শৈবাল এরাই মুভ করতে পারে এরকম নয়। আমরা কিন্তু এখানে বেশ কিছু চলরেণুকে পাবো, যেমন ইউলোথ্রিক্সের চলরেণু, ক্ল্যাডোফোরার চলরেণু, এদের মধ্যেও কিন্তু এরকম পাওয়ার আছে, যারা উদ্ভিদ হওয়া সত্ত্বেও, ইউগ্লিনা, হ্যাঁ, একটা উদ্ভিদ কোষ, এরাও কিন্তু মানে ইউগ্লিনা নয়, ইউগ্লিনা একটা প্রাণী, কিছু এরকম ছোট ছোট উদ্ভিদরা আছে যারা কিন্তু, বা তাদের চলরেণুগুলো আছে যারা কিন্তু সিলিয়া বা ফ্লাজেলারি মোশনের মাধ্যমে জলের মধ্যে দিয়ে সাঁতার কাটতে পারে। এদের চলন হচ্ছে ওই পার্টিকুলার সিলিয়া বা ফ্লাজেলায়, কিন্তু অ্যাজ এ হোল সামগ্রিকভাবে এর গমন হচ্ছে, সেই জন্য আমরা এটাকে ট্যাকটিক চলন বলছি। স্যার, একটা ফোন নিয়ে নেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। বলছি ন্যাস্টিক চলন কাকে বলে একটু বলেন তো? হ্যাঁ, ন্যাস্টিক চলন কাকে বলে? ন্যাস্টিক চলন, ঠিক আছে, তুমি শুনতে থাকো। স্যার এখনো ন্যাস্টিক চলন অবধি জাননি, স্যার নিশ্চয়ই পড়াবেন। হ্যাঁ, শুনতে আচ্ছা, থাকো। পড়ার মধ্যে থাকি, আশা করি অতটা রিচ করে ফেলবো নিশ্চয়ই। আচ্ছা, তো তারপরে আমরা আসবো ট্রপিক চলনে। ট্রপিক চলনের ক্ষেত্রে আমরা সাধারণত তিনটে টাইপের চলন মানে উদ্দীপকের কথা পড়ে থাকি। এক হলো আলো, আর এক হলো জল, আর এক হলো অভিকর্ষ বলের দিক বা অভিকর্ষের দিক। তো ট্রপিক চলন বলতে দিক নির্ণীত চলন বোঝায়, যে কোন দিক বা অভিমুখে উদ্ভিদের অঙ্গের পরিবর্তন ঘটছে বা অঙ্গের বৃদ্ধিত চলন লক্ষ্য করা যাচ্ছে। তো শুরুতেই আমরা পাবো আলো।
এই আলোর ক্ষেত্রে আমরা দেখব যে পজিটিভ ফটোট্রপিক, নেগেটিভ ফটোট্রপিক এরকম দুটো কন্ডিশন আসবে। আমরা জানি উদ্ভিদের ক্ষেত্রে মূল মাটির নিচের দিকে মানে আলোর বিপরীত দিকে ধাবিত হয় এবং বিটপ অংশটা মাটি থেকে ওপরের দিকে রেইজ অবস্থায় থাকে এবং সূর্যালোক যেদিকে পায় ও সেদিকে মুভ করার চেষ্টা করে। সেটা আমরা অন্ধকার ঘরের মধ্যেও যদি কোনো গাছকে রেখে জানলা থেকে আলোর প্রোভাইড করার চেষ্টা করি, সেক্ষেত্রে বাকি গাছটাকে কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা দেখব যে এরা গাছটা জানলার দিকে বেঁকে যাচ্ছে। তো সেদিক থেকে আমরা দেখব যে ফটোট্রপিক চলনের ক্ষেত্রে উদ্ভিদের যে বিটপ অংশটা আছে সেটা পজিটিভ ফটোট্রপিক, আর যে মূলের পার্টটা আছে সেটা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিক। আর পাতার ক্ষেত্রে আমরা একটু আলাদা ধরনের জিনিস দেখবো, এটাকে ট্রান্সভার্স ফটোট্রপিক বা তির্যক ফটোট্রপিক চলন বলে। সেটা হলো আলোর সাথে পাতাটা লম্বভাবে শুধু উৎপন্ন হয় বা থাকে সেরকমই নয়, এটা বর্ধিত হওয়ার সময় মানে শুরু থেকে ছোট থেকে অপরিণত পাতা থেকে পাতা পরিণত হওয়া পর্যন্ত কিন্তু এটা আলোর সাথে লম্বভাবে এক্সিস্ট করে, যাতে পুরো পাতার উপরের যে সারফেসটা আছে সেটা পুরোপুরিভাবে সূর্যের আলোটাকে নিতে পারে। ঠিক আছে, তো সেই জন্য এটাকে ট্রান্সভার্স ফটোট্রপিক চলন বলা হয়। একইভাবে যখন আমরা যাব অভিকর্ষের পার্টে, তো অভিকর্ষ বলের ক্ষেত্রেও কিন্তু আমরা ট্রান্সভার্স অভিকর্ষবর্তী বা তির্যক অভিকর্ষবর্তী চলন দেখতে পাবো। আমি আগে বলে নিই অভিকর্ষবর্তী চলন একটা ফোন নিই, তারপর আমি আসছি অভিকর্ষবর্তী চলনে। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? কে রয়েছে? হ্যালো, না শুনতে পেলাম না। কোনো ব্যাপার না, যদি সম্ভব হয় তুমি পরে আরেকবার ফোন করতে পারো, হাতে তোমার এখনো খানিকটা সময় আছে। আচ্ছা, তো ফটোট্রপিকের পরে আমি অভিকর্ষ ট্রপিকে মানে কি অভিকর্ষবর্তী চলন বা আমাদের জিওট্রপিক চলনের মধ্যে এলাম। সেটা কেন এলাম বলছি যে হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। আমি বলছি ম্যাডাম, আমার হচ্ছে কোশ্চেন থেকে যেটা হচ্ছে লজ্জাপতি লতার পাতার স্পর্শ করলে পত্রগুলি মতে যায়, এর কারণটা কি? লজ্জাপতি লতা স্পর্শ করলে অব্দি বুঝতে পেরেছি, বাকিটা বুঝতে পারিনি। তাই বলছি ম্যাডাম, লজ্জাপতি লতার পাতার স্পর্শ করলে পত্রগুলি মতে যায়, এর কারণটা কি? আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাখো। স্যার কিন্তু খুব বিস্তারিতভাবে এটা বুঝিয়েছেন, ইনফ্যাক্ট ছবি এঁকেও বুঝিয়ে দিয়েছেন। আমার মনে হয় তুমি হয়তো একটু লেট করে গেছো কোনো কারণে। তুমি ফোনটা রাখো, যদি সম্ভব হয় আমি বলবো স্যার একদম শেষের দিকে যদি পারেন একবার তোমাকে বলে দেবেন, না হলে তুমি যদি ইউটিউবে গিয়ে আরেকবার এই এপিসোডটা সার্চ করো তুমি কিন্তু দেখতে পাবে। মানে স্যার রীতিমতো ছবি এঁকে লজ্জাপতি পাতার ক্ষেত্রে স্যার ছবি এঁকে বুঝিয়ে দিয়েছিলেন যে কেন পাতাটা মুজে যাচ্ছে বা কেন নুয়ে পড়ছে। তুমি রাখো, ফোনটা রাখো, সম্ভব হলে স্যার একবার বলে দেবেন। ওকে, তাহলে আসি। ঠিক আছে স্যার আরেকটা ফোন নেব। ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো কি প্রশ্ন আছে? বলছি আমি ডায়মন্ডহারবার থেকে রাহুল পাত্র বলো। বলছি যে উদ্ভিদের মূল আলোক উদ্দীপকের বিপরীত দিকে কেন বৃদ্ধিপাত হয়? আচ্ছা ঠিক আছে, তুমি ফোন রাখো। দুজন বিজ্ঞানীর নাম আমি লিখছি একটু। হ্যাঁ, এই দুজন বিজ্ঞানী একটা তত্ত্ব দিলেন। তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে আবার যেখানে পড়াচ্ছিলাম সেখানে ফিরবো। কোল্ডনি ওটেন্ট তত্ত্ব বলা হয়। তো বিজ্ঞানী যে তত্ত্বটা প্রোভাইড করলেন বা যে থিওরিটা প্রোভাইড করলেন সেটা হলো সূর্যের আলোর উপস্থিতিতে অক্সিন বলে যে হরমোনটা, এটা তোমরা উদ্ভিদ হরমোনের চ্যাপ্টারের ক্ষেত্রে পাবে। তো সেই অক্সিন হরমোনের সঞ্চিত হওয়ার টেন্ডেন্সিটা আমরা দেখব যে আলোর উপস্থিতিতে অক্সিন হরমোন কম কনসেন্ট্রেশনে সঞ্চিত হয় উদ্ভিদ দেহে। ঠিক আছে, আর যেখানে আলো পাবে না বা ছায়াচ্ছন্ন জায়গা, যে জায়গাটায় আলো যাচ্ছে না বা আলো পৌঁছাচ্ছে না, সেখানে দেখব অক্সিনের কনসেন্ট্রেশন বা অক্সিনের ঘনত্বটা অনেকটা বেশি। এটাকে কোল্ডনি ওটেন্ট তত্ত্ব বলে। তোমরা মাধ্যমিকের সিলেবাসে কম বেশি পড়তে হয় যে অক্সিনের উপস্থিতিতে বা অক্সিন কীভাবে টপিক চলন নিয়ন্ত্রণ করে সেটাকে একটু ইয়ে করো, ডিসক্রাইব করো বা বোঝাও। 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্নে থাকে। তো সেক্ষেত্রে আমরা এই কোল্ডনি ওটেন্ট তত্ত্ব অনুযায়ী কিন্তু আমরা ওই জিনিসটা করি যে কাণ্ডের একটা সাইডে বা মূলের একটা সাইডে দেখা যায় যে অক্সিনের কনসেন্ট্রেশন বেশি বা কম, সেই অনুযায়ী কাণ্ডের কোষেরা এক ধরনের কোষ বিভাজন শো করে, মূলের কোষগুলো এক ধরনের কোষ বিভাজন শো করে বা রেট অফ কোষ বিভাজন শো করে, কোষ বিভাজনের হারটা শো করে। তো এই তত্ত্বটার কথাটাই বলার যে এই তত্ত্ব অনুযায়ী কিন্তু অক্সিনের কনসেন্ট্রেশনটা সূর্যের আলোর উপস্থিতিতে ভ্যারি করে।
তো মূলের দিকে সাধারণত এই জিনিসটা হয়। তুমি বাড়িতেও যদি কোনো একটা বীজ একটা টবে বা ছোট একটা কন্টেনারে মাটিতে লাগাও, তাহলে দেখবে যে তোমার বীজ থেকে গাছটা বেরোনোর পরে মূলের সেকশনটা যতটা বেড়েছে না, তোমার কাণ্ডের সেকশনটা অতটা বাড়ে না। তো শুরুর দিকে ভ্রূণমূল বেরোয় এবং ভ্রূণমূল বেরোনোর পরে এই অক্সিন ওকে সাপোর্ট দেয়, যত তাড়াতাড়ি ও বেড়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে মাটিটাকে গ্র্যাব করে একটা রিসোর্স বা খাবারের র ম্যাটেরিয়ালটা তোলার মতন জায়গায় চলে আসে। কারণ বীজপত্রে যতটা ফুডস থাকে, ও যদি সেই ফুডটাকে ইউটিলাইজ করে বিটপটাকে বাড়িয়ে নেয়, তাহলে পরে খাবে কি? ওই জন্য আগে ও খাবারের সংস্থান করার জন্য কিন্তু মূলের পার্টটাকে রেজ করায়। এবং ছোট চারা উদ্ভিদের ক্ষেত্রে তুমি যদি চারা উদ্ভিদটাকে টেনে তোলে, দেখবে সবসময় বিটপের থেকে রুটের সেগমেন্টটার লেংথটা বেশি হয়। সেটা এই অক্সিনের জন্য বা এই কোল্ডোনিউট্রেন্ট তত্ত্বের জন্য হয়। এবার বড় হয়ে গেল গাছ, তো সেক্ষেত্রে যেহেতু মাটির মধ্যে মূলকে অনেক বাধা বা ঘর্ষণ সেগুলোকে এড়িয়ে গর্ত করে করে ড্রিলিং করতে করতে ঢুকতে হয়, হ্যাঁ, তো সেই জন্য হয়তো ও অত দূর পর্যন্ত বাড়ে না। তো এরকম হতেই পারে না যে ইউক্যালিপটাসের গাছের মূল আর্থ কোরকে কানেক্ট করে ফেললো, হ্যাঁ, ওরকমভাবে বাড়বে না। হ্যাঁ, তো মোটামুটি এটা একটা আইডিয়া, কোল্ডোনিউট্রেন্ট তত্ত্ব অনুযায়ী এটা হয়। যাই হোক, তো আমরা যেটা পড়াচ্ছিলাম সেটা হলো অভিকর্ষজনিত চলন। অভিকর্ষজনিত চলন। অভিকর্ষজনিত চলনের ক্ষেত্রে আমরা দেখব যে উদ্ভিদের মূলের যে সেগমেন্টটা বা মূলের অংশটা সাধারণত অভিকর্ষের দিকে বাড়ে বা বৃদ্ধি পায়। এই জন্য মূলের সেকশনের যে চলনটা সেটাকে আমরা বলবো পজিটিভ জিওট্রপিক চলন, আর বিটপকে আমরা বলবো নেগেটিভ জিওট্রপিক চলন, যেহেতু অভিকর্ষ বলের অভিমুখের বিপরীতে এটা বৃদ্ধি পায়। আর শাখামূলের ক্ষেত্রে শাখামূলকে সাধারণত আমরা দেখব এটা মাটির মধ্যে ঢুকে শাখামূলগুলো কিন্তু সাইড ওয়াইজ এগোতে থাকে। তো এই ধরনের শাখামূলের চলনকে আমরা বলবো ট্রান্সভার্স জিওট্রপিক চলন। সেই জন্যই আমি ফটোট্রপিক থেকে ডাইরেক্ট জিওট্রপিকে চলে এলাম, কারণ দুটোর মধ্যে আমরা ট্রান্সভার্স বলে একটা সেপারেট এন্টিটিকে পাচ্ছি, যেটা আমরা হাইড্রোট্রপিকে পাবো না। তো হাইড্রোট্রপিকে চলে আসবো। হাইড্রোট্রপিক স্যার, হাইড্রোট্রপিকে যাওয়ার আগে একটা ফোন Okay, নেব। okay. হ্যালো হ্যালো, বলছি। হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে বলো। আমার প্রশ্নটি হলো বলো। হ্যাঁ, চলন তো কেবল উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে বোঝায়, তাহলে ট্যাকটিক চলনের সংজ্ঞায় কেন দেওয়া আছে যে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি সঙ্গে থাকো, নিশ্চয়ই স্যার বলবেন। আচ্ছা, সামগ্রিকভাবে স্থান পরিবর্তনের ক্ষেত্রে আমি কিন্তু বললাম যে অনুন্নত টাইপের শৈবাল টাইপ যে উদ্ভিদ যেগুলো আছে একদম প্রিমিটিভ টাইপের, তাদের তো সিলিয়া ফ্ল্যাজেলা হয়, তারা জলের মধ্যে মোশন বা মুভেবল হয়, এটা নড়াচড়া করতে পারে। তো সেক্ষেত্রে আমি একটা গ্যালভানোট্যাকটিকের উদাহরণ দিই। আমি আগেরটা তুমি যদি ইউটিউব থেকে দেখো, তো আমার মনে হয় না তুমি পুরোটা দেখেছো, তো একটু দেখো। আমি যখন ট্যাকটিক চলন সম্পর্কে পড়াচ্ছিলাম, ইউটিউবে তো পেয়েই যাবে। এক্ষেত্রে আমরা প্যারামিশিয়ামের স্ট্রাকচারকে পাবো। প্যারামিশিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা একটা প্রাণী এবং প্রোটোজোয়া, একটা আদ্য প্রাণী। এর সিলিয়া থাকে, তো সিলিয়ারি মুভমেন্ট হয়। এটাকে যদি আমি একটা তরিতাহিত জলের মধ্যে স্টে করাই, তাহলে এটা অ্যানোডের দিকে ধাবিত হয়। এটা একটা গ্যালভানোট্যাকটিক চালন, মানে এটা খুব যে কাছে চলে যাবে এরকম নয়। যখন এটার খুব কাছাকাছি তড়িৎদ্বারে চলে আসবে, তো প্রচুর পরিমাণে মাইনাস আয়ন পাওয়া শুরু করবে। তো এটা আবার ওর পছন্দ হবে না, দেন আবার একটু পিছিয়ে আসবে। ঠিক আছে, তো উদ্ভিদের ক্ষেত্রে হয় বা প্রাণীর ক্ষেত্রে হয় চলন। যখন আমি বলছি অ্যাজ এ হোল মুভমেন্ট, আমাদের হয়তো পাঠ্য সিলেবাসে এখানে যেটুকু আছে সেটা উদ্ভিদ ওরিয়েন্টেড, কারণ উদ্ভিদের সারা প্রদান সম্পর্কে আমরা পড়ছি। কিন্তু এই গ্যালভানোট্যাকটিকের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিলাম বটে প্রাণী দিয়ে, তো এটা উদ্ভিদের ক্ষেত্রেও পসিবল। জলের ক্ষেত্রে বা জলস্রোতের মাধ্যমে যে রিওট্যাকটিক চলন হয়, তাতেও আমরা এরকম জিনিস দেখতে পাই। বিভিন্ন ধরনের ছোট ছোট শৈবাল বা কলোনিয়াল শৈবাল, সেগুলো জলের স্রোতের দিকে বা জলের স্রোতের বিপরীত দিকে ধাবিত হওয়ার চেষ্টা করে। তো এখানে আমি বলবো যে যেহেতু সাইজে এরা খুব ছোট হয়, সেই জন্য অন্যান্য চলনগুলো যেমন আমরা উদ্ভিদের নির্দিষ্ট অঙ্গ, একটা পাতায় বা একটা মূলে বা একটা কাণ্ডে বা কোনো একটা ডালে তাদের বেঁকে যাওয়া, এই জিনিসগুলো লক্ষ্য করি। যেহেতু এটা স্ট্রাকচারালি খুব ছোট, একটা কোষ একটা শরীর, তো সেই জন্য ক্ল্যামাইডোমোনাস ভলভক্স এদের ক্ষেত্রে আমরা অ্যাজ এ হোল জিনিসটাকে সরতে দেখি। তো স্থান পরিবর্তন ঘটছে, সেখানে আমরা এটাকে গমন বলতে পারি। কিন্তু ট্যাকটিক চলন সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলা হয়। ওকে, তো
হাইড্রোট্রপিকে আসবো। হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে জলের দিক এবং জলের বিপরীত দিক। তো জলের দিকে বা কোনো একটা জলের উৎসের দিকে সাধারণত উদ্ভিদের যে অংশ জল অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে, মানে অবভিয়াসলি মূলতন্ত্র, সেই মূলের পার্টটা কিন্তু জলের দিকে অগ্রসর হবে। তাকে আমরা বলবো অনুকূল জলবর্তী চলন বা পজিটিভ হাইড্রোট্রপিক চলন। এবং জলের বিপরীত দিকে যে পার্টটা জল শোষণের ক্ষমতা রাখে না, অবভিয়াসলি আমরা বিটপের অংশটাকে বলবো, এই পার্টটাকে আমরা বলবো কিন্তু নেগেটিভ জিওট্রপিক চলন। তো এই নেগেটিভ জিওট্রপিক চলন আর নেগেটিভ হাইড্রোট্রপিক চলন এবং পজিটিভ হাইড্রোট্রপিক চলন, এই দুটোই আমরা জলের ক্ষেত্রে পাবো। ট্রান্সভার্স বলে আলাদা কোনো সেকশন দেখবো না। যদিও আমরা এটা ধারণা করতে পারি যে হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে একটা সাবমার্জড বা ফুললি মার্জড জলের মধ্যে যদি আমি ওয়াটার বা কী বলে লিলি বা লোটাস এরকম কোনো একটা দেখি, গাছ দেখি, তারা কিন্তু প্রায় সারা শরীর দিয়েই জল টেনে নেয়। আবার আমরা অর্কিড টাইপের যাদের দেখবো, যারা পরাশ্রয়ী উদ্ভিদ, তাদের যারা ভেলামেনের মাধ্যমে হাওয়ার জলীয় বাষ্প থেকে জল শোষণ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো এরকম কোনো আলাদা মুভমেন্ট হতে আমরা দেখি না। হ্যাঁ, অর্কিডের যে মূলগুলো থাকে সেগুলো কিন্তু যে পরাশ্রয়ী বা অন্য কিছুর উপরে বাড়ছে সেটাকে ধরে রাখার জন্য টেন্ডেন্সিতে তাদের একটা চলন ঘটে। অভিকর্ষ নিয়ে বলবো, ধরো তোমরা যদি অ্যাস্ট্রোবোটানির কথা শুনে থাকো, সেক্ষেত্রে মহাকাশে বিভিন্ন যানে যেখানে যেখানে গাছ তৈরি করার বা গাছ অক্সিজেন সাপোর্ট তৈরির জন্য আলাদা করে অক্সিজেন সিলিন্ডার না নিয়ে গিয়ে আলাদা করে মহাকাশযানের মধ্যে কম্পার্টমেন্ট তৈরি করা হয়, যেখানে কিছু কাল্টিভেশনস করা হয় বা কিছু গাছপালা তৈরি করা হবে। তো সেখানে খুব ক্রিটিক্যাল হয় যে অভিকর্ষের বিপরীতে বা অভিকর্ষর অ্যাবসেন্সে একটা গাছকে তৈরি করা। তো তাদের মূলগুলো কিন্তু ওরকমভাবে নিউট্রিশনাল যে ম্যাটার এর মধ্যে এগুলোকে বড় করার চেষ্টা করা হয়, সেখানে কিন্তু খুবই ডিফিকাল্ট হয়। তো অভিকর্ষর গুরুত্ব আমরা বুঝি, যেহেতু আমরা মাটিতে রয়েছি, সেই জন্য আমরা অভিকর্ষ চলনের ব্যাপারগুলো পড়তে পারছি টপিক দিয়ে। তো আউট অফ কনটেক্সট একটা গল্প করলাম বটে, কিন্তু নানা ধরনের রিসার্চেস হচ্ছে এই কন্ডিশনগুলো থাকলে বা না থাকলে, মানে উদ্দীপকগুলোর উপস্থিতিতে বা অনুপস্থিতিতে একটা জীব কীভাবে নিজের চলনগুলোকে শো করে বা উদ্ভিদ অঙ্গগুলো কীভাবে তার ফাংশনসগুলোকে এক্সিকিউট করে, সেগুলো সম্পর্কে কিন্তু এখনও রিসার্চ চলছে। তো তারপরে আমরা চলে আসবো একটা এক্সট্রা জিনিসে, সেটাকে বলা হয় থিগমোট্রপিক চলন। এটা কিছু কিছু বইতে ছোট ছোট করে একটুখানি মেনশন করে দেয়। থিগমো কথাটা আসে স্পর্শ বা টাচ এরকম জায়গা থেকে। থিগমোট্রপিজমের ক্ষেত্রে আমরা এটার সাথে একটা ঘটনার জিনিস পাই, সেটার নাম হলো নুটেশন, বাংলায় বলে বলন। এই নুটেশন বা বলনের ক্ষেত্রে ওটা আমি একটু বলে দিই। আচ্ছা, তো নুটেশন বা বলন ঘটে হলো থিগমোট্রপিজমের জন্য। থিগমোট্রপিজমে তুমি যদি কোনো একটা মটর গাছের আকর্ষকে দেখো, সেটা কোনো একটা অবলম্বনকে বেষ্টন করে জড়িয়ে ধরে ওঠার চেষ্টা করে। ধরে না অবলম্বনটা অনেকটা দূরে, সদ্য আকর্ষটা তৈরি হয়েছে, আর আকর্ষটাই অবলম্বনটাকে তো দেখতে পাচ্ছে না। তখন কি করে, আকর্ষের যে অবলম্বনকে রিচ করার বা আশেপাশের অবলম্বন আছে কিনা সেটাকে ফিল করার জন্য ও নিজের অ্যাম্পলিটিউডটা বা বিস্তারটাকে অনেকটা বাড়িয়ে দিয়ে রোটেট করানো শুরু করে, পেঁচানোর চেষ্টা করে। যখনই ও এই টাচটা পাবে, কোনো একটা অবলম্বনের টাচ পায়, তখন এই থিগমোট্রপিজম কাজ করা শুরু করে। এই অবলম্বনটাকে ও ধরে, এবার এর সার্কাম নুটেশন হওয়া শুরু করে। হ্যাঁ, নুটেশনটা হলো প্লেন নুটেশন বা প্লেন বলন, এটার সাথে অ্যাড হয় সার্কাম কথাটা। সার্কাম মানে পরিধি বরাবর কাজ বা সার্কামফারেন্স থেকে কথাটা আসে। সেটা হলো এই অবলম্বনটাকে ও গোল করে জড়িয়ে ধরতে সাহায্য করবে, এটাকে বলা হয় থিগমোট্রপিজম। এটা সাধারণত আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের ইয়ের মধ্যে থাকে। এটাও তোমরা জানতে পেরে গেলে, কারণ আজকে আমাদের সময়ও শেষ, আর ন্যাস্টিক চলন পড়ানো যাবে না। পরবর্তীতে যদি স্যার আবার সময় দেন তোমাদেরকে, তাহলে নিশ্চয়ই তিনি পড়াতে পারবেন। বা আমি বলবো যে অবশ্যই, কারণ তোমরা আজকে অনেকেই প্রশ্ন করেছো, দেখা গেছে যে আগে স্যার সেগুলো বলে দিয়েছেন, তারপর তোমরা সেই প্রশ্নগুলো করেছো। তো আমি বলবো তোমরা অবশ্যই ইউটিউবে যাও এবং আজকের এপিসোডটা এডুকেশন অনলাইন তোমরা সার্চ করবে, আর একবার ভালো করে দেখে নাও, নিশ্চয়ই তোমাদের অনেক উপকার হবে। অনেক ধন্যবাদ স্যার, তোমাদের সাথে পরের পর্বে আবার আমাদের দেখা হবে।